নমস্কার, আমাদের সাথে আছে অধ্যাপক বাসুদেব দাশগুপ্ত। যেমন ইলেকট্রন এরকমই আরেকটা পার্টিকেল হয়, তাকে বলে নিউট্রিনো, কিন্তু সেই নিউট্রিনোর মাস ইলেকট্রনের 1 মিলিয়ন টাইমস কম। পরমাণু সম্বন্ধে যখন শুনি তখন তো নিউট্রিনোর কথা শুনি না, তো নিউট্রিনোটা থাকে কোথায়? আতশবাজি থেকে আলো কেন বেরোয়, আমরা আগে সেটা নিয়ে একটু ভাবি। নিউট্রিনো দেখতে গেলে, এক্সপেরিমেন্টালি দেখতে গেলে আমাকে কোথায় নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে সেটা খুঁজে খুঁজে বের করতে হবে, নাকি সে ছাড়াও আর কোথাও নিউট্রিনো পাওয়া যায়? নিউট্রিনো মানে হচ্ছে দ্য লিটল নিউট্রাল ওয়ান, পুচকি নিউট্রন। পুচকি নিউট্রন, ঠিক ঠিক বলেছেন। কবিগুরুর গান আছে আলোকের এই ঝর্ণা ধারায়, তো আমরা বলতে পারি আমরা নিউট্রিনো ঝর্ণা ধারা। খুবই ভয়ে ভয়ে গেছিলাম টিআইএফআর ইন্টারভিউ দিতে, কারণ শুনেছিলাম নাকি খুব ডিফিকাল্ট। সোনার খনিতে সেখানে যারা সোনা তুলে আনছে তাদের সাথে সাথে তুমি বলছো যে বিজ্ঞানীরাও চলে গিয়েছিল সোনার খনিতে, তাহলে কি নিউট্রিনো দিয়ে মহাবিশ্বের ছবি তোলা সম্ভব? কোথাও থেকে নিউট্রিনো চুরি হয়ে যাচ্ছে। আচ্ছা বাসুদা, তুমি আমাদেরকে নিউট্রিনো কোথা থেকে আসে এবং সেটা পৃথিবীতে কিভাবে ডিটেক্ট করা গিয়েছে তার গল্পটা বলেছো, এবং সেইটায় নিউট্রিনো দিয়ে যেমন সূর্যকে আমরা মানে এক্সরের মতো করে সূর্যের ভিতরে দেখতে পাই, বা মহাবিশ্বকে নতুন চোখে আমরা নিউট্রিনো দিয়ে দেখতে পাই, সেই গল্পটা তুমি আমাদের বলেছো এতক্ষণে। এইবারে আমি তোমাকে যে প্রশ্নগুলো করব সেটা হচ্ছে নিউট্রিনো এই ফিল্ডে এখন যে গবেষণা হচ্ছে ধরে নাও, সেইখানকার একটা বা দুটো মূল প্রশ্ন কি রয়েছে, কি নিয়ে বিজ্ঞানীরা চিন্তিত, ভাবিত, গবেষণা চলছে, সেইটা তুমি যদি আমাদেরকে বলো তাহলে মনে হয় দর্শকদের ভালো লাগবে। আচ্ছা, তো আমি দুটো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই এরিয়া অফ রিসার্চের, সেটা নিয়ে আমি তোমাদের বলি একটু। প্রথম হচ্ছে যেটা বললাম, যে দেখো নিউট্রিনো অসিলেশন দেখা গেছে, তাতে আমরা বুঝতে পেরেছি যে নিউট্রিনোর ম্যাস আছে। তো আমি বলেছিলাম যে 3টে নিউট্রিনো আছে, 3 ধরনের: ইলেকট্রন নিউট্রিনো, মিউন নিউট্রিনো, টাউ নিউট্রিনো। তাহলে এই 3টে নিউট্রিনোর করেসপন্ডিং 3টে ম্যাস থাকতে হবে। আসলে যে কোনো এই একটা নিউট্রিনো কোনো ম্যাস হয় না, কারণ সেটা কোয়ান্টাম মেকানিক্সের আবার একটু ম্যাজিক, কিন্তু 3টে ম্যাস আইগেনস্টেট থাকতে হবে। এদের মধ্যে অন্তত দুটো নন জিরো, এটা আমরা এই এতদিন পর্যন্ত আমরা এটা জেনেছি। বড় প্রশ্নটা যেটা এখনো রয়ে গেছে সেটা হচ্ছে যে এই ম্যাথসটা কি করে এলো। তো যারা ফিজিক্স একটু ফলো করছো তারা জানো যে অনেক কিছুরই ম্যাথস আসে হচ্ছে হিগস মেকানিজম থেকে। যে আমরা এই কয়েক বছর, এই বছর 10 আগে হিগস এলএচসি এক্সপেরিমেন্টে যে প্রথম ডিসকভার করি, সেই হিগস পার্টিকেলের সাথে অন্য পার্টিকেলের ইন্টারাকশনের থ্রু দিয়ে ম্যাথস হয়। কিন্তু নিউট্রিনোর ম্যাথস তা দিয়ে নাও হতে পারে। আরেকটা এক্সাম্পল যেখানে হিগস থেকে মাস আসে না হচ্ছে প্রোটন। প্রোটনের মাস হিগস মেকানিজম থেকে আসে না, অ্যাটলিস্ট ডমিনেন্ট পার্ট অফ দ্য ম্যাস স্ট্রং ইন্টারাকশন থেকে আসে। তো আমরা এই প্রশ্নটার উত্তর এখনো জানি না যে নিউট্রিনোর ম্যাস যেটা নন জিরো আসে কোত্থেকে। এই প্রশ্নটার আরও বেশ কিছু খুঁটিনাটি আছে, যেটাকে মানে টেকনিক্যাল ভাষায় বলা হয় যে নিউট্রিনোটা ডিরাক নিউট্রিনো না মায়োরানা নিউট্রিনো। এই প্রশ্নটার উত্তর এখনও জানা নেই। বড় বড় এক্সপেরিমেন্ট চলছে। নিউট্রিনোর যে ম্যাস এবং এই যে অসিলেট করার যে প্রবণতা, এটা কিছু খুব ফান্ডামেন্টাল প্যারামিটার দিয়ে ডেসক্রাইব। সেই প্যারামিটারগুলোর মেজারমেন্টগুলো এখনও কমপ্লিট নয়। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার যেটা এখনও একেবারেই মেজার্ড নয়, সেটা হচ্ছে সিপি ভায়োলেশন আছে কিনা। সিপি ভায়োলেশন মানে হচ্ছে যে প্রসেসটা আমরা দেখতে পাই নেচারে, ঠিক তার টাইম রিভার্স প্রসেস, মানে ভিডিওটাকেও রিভার্স করে চালিয়ে দিলে দেখতে যেমন হয়, ফান্ডামেন্টাল পার্টিকেল ফিজিক্সের জগতে এই রিভার্স প্রসেসটা আর ফরওয়ার্ড প্রসেসটা ইউজুয়ালি একই রকম হয়। এই দুটো আলাদা হয় যদি সিপি ভায়োলেশন থাকে। এবার নিউট্রিনোর ইন্টারাকশানে সিপি ভায়োলেশন আছে কি না সেটা এখনও আমরা জানি না। তো এটাও একটা বড় প্রশ্ন। এটা আমরা এক্সপেরিমেন্ট করে জানতে চাইব যে নিউট্রিনোর মাস কোত্থেকে গেল, মানে কি মেকানিজম থেকে নিউট্রিনোর ম্যাস আসছে, এই ম্যাসগুলো এক্স্যাক্টলি কত, এবং সিপি ভায়োলেশন আছে কিনা।
এইটা একটা বড় এটা আমার প্রশ্ন। এইটা আমার খুব ভালো লাগে যে তোমরা যারা পার্টিকেল ফিজিক্স এই সমস্ত জিনিস নিয়ে গবেষণা করো, সেখানে তোমরা এমন ধরনের প্রশ্নর উত্তর দেওয়ার চেষ্টা করো যেগুলো অনেক সময় সেগুলো যে প্রশ্ন আদেও সেইগুলো হয়তো আমরা যারা ওই বিষয়ে গবেষণা করি না আমরা ভাবি না। যেমন প্রোটনের ভর আছে জানি, সেটা বইতে আমরা পড়ি কতটা ভর, ইলেকট্রনের ভর আছে, এখন বললে যে নিউট্রিনো খুব ছোট হলেও তার একটা ভর বা মাস আছে, তো কিন্তু সেই ভরটা ঠিক কোথা থেকে এলো সেটাও এটাও একটা সেইটা নিয়েও প্রশ্ন। যে তোমরা হ্যাঁ এক্স্যাক্টলি সেইটা নিয়ে যে ভাবছো, এবং শুধু তাই নয়, আমি যা বুঝলাম যে প্রোটনের যে ভর আছে সেই ভরটা যেভাবে এলো, মানে ভর না থাকতেও পারতো, কিন্তু কেন ভর আছে, আর নিউট্রিনোর ভর কোথা থেকে আসছে, আবার ইলেকট্রনের ভর কোথা থেকে আসছে, সেইগুলো আলাদা আলাদা ভাবে হচ্ছে, এবং সেইটা নিয়ে তোমরা ভাবনা চিন্তা করছো। এটা এটা সত্যি খুব খুব ভালো লাগে, এটা খুব ফ্যাসিনেটিং যে কিউরিওসিটি আমাদের, মানে বিজ্ঞানের মানুষের কিউরিওসিটি প্রকৃতিকে বোঝার, এটা কোন জায়গায় যেতে পারে, এটা একটা আমার খুব ভালো লাগে এটা। আচ্ছা, এটা একটা প্রশ্ন হলো, এটা তাহলে নিউট্রিনোর মাস এইসব নিয়ে হলো। তুমি আর কি বিষয়ে প্রশ্ন? হ্যাঁ, আরেকটা যেটা, সেটা হচ্ছে যে তুমি যে প্রশ্নটা করলে যে আমরা এত এত নিউট্রিনো দেখতে পাচ্ছি, একটু যদি বড় ডিটেক্টর করি তাহলে তো আরো বেশি নিউট্রিনো দেখতে পাবো, তাহলে এটা দিয়ে কি অ্যাস্ট্রোনমি করা যায় না? তো হ্যাঁ, এইটা একটা বড় প্রশ্ন এখন, এবং লোকে করার চেষ্টা করছে। যেটা বললাম, আইস কিউব বলে যে এক্সপেরিমেন্টটা, সেটা অ্যান্টার্কটিকায় তৈরি করা হয়েছে। আরেকবার বলি যে 3 কিলোমিটার প্রায় ডিপ গর্ত করা হয়েছে আইস কিউবে, অ্যান্টার্কটিকাতে, এবং সেই গর্তগুলো প্রায় 1 মিটার ওয়াইড এই গর্তগুলো, এবং এই গর্তগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রিক কেবল নামানো হয়েছে, এবং এই কেবলগুলোতে বাল্বের মতো, লাইট বাল্বের মতো দেখতে বড় বড় এরকম গোলাকার নিউট্রন ফোটন ডিটেক্টর, যেগুলোকে বলা হয়েছে ফোটো মাল্টিপ্লায়ার টিউব, পিএমটি, তো এগুলো লাগানো আছে। এবার যেটা হবে হচ্ছে যে ধরো নিউট্রিনো আসছে মহাকাশ থেকে, যে কোনো জায়গা থেকে, এই নিউট্রিনোটা ডিটেক্টরের মধ্যে তো বরফ, মানে অ্যান্টার্কটিকার কি বলে সারফেসের তলায় 3 কিলোমিটার ডিপ বরফ আছে, তার মধ্যে দিয়ে এই নিউট্রিনোটা যখন যাচ্ছে, সেইখানে কোনো একটা প্রোটনের সাথে, বরফের মধ্যে যে কোনো একটা প্রোটনের সাথে ধাক্কা খাবে। সেখানে যখন ধাক্কা খাবে একটা পজিট্রন তৈরি হতে পারে বা ইলেকট্রন তৈরি হতে পারে, ডিপেন্ডিং অন দ্য সাইন। পজিট্রন যেটা যাবে, সেই পজিট্রনটা যখন এই বরফের মধ্যে দিয়ে ট্রাভেল করবে, তখন সেখান থেকে আলো বেরোবে, কারণ চার্জ পার্টিকেল অ্যাক্সেলারেট করছে, ইট উইল এমিট রেডিয়েশন। অ্যাকচুয়ালি ইন দিস কেস চেরেনকভ রেডিয়েশন, যারা জানে তারা হয়তো বুঝবে। তো এই আলোটা ওই ফোটো মাল্টিপ্লায়ার টিউবে ডিটেক্টেড হয়। তো এইটা হচ্ছে এই ডিটেক্টরটার বেসিক প্রিন্সিপাল। এবার এই যে ট্র্যাকটা, যে নিউট্রনটা যে গেল, সেটা ধাক্কা মারলো একটা প্রোটনকে, তার থেকে পজিট্রন তৈরি হলো। পজিট্রনটাও ওই নিউট্রনটা যেদিক দিয়ে এসেছিল প্রায় ঠিক সেই ডিরেকশন ধরেই এগোলো। তাহলে আলোটা যেটা বেরোবে ওই ট্র্যাকটা ধরে ধরে বেরোবে। তো যে ডিটেক্টরগুলো ওই আলোর প্যাটার্নটা দেখে বুঝতে পারবে যে নিউট্রনটা কোন দিক থেকে এসেছিল। এবার সেইটাকে ব্যাকট্র্যাক করে বোঝা যাবে যে কোন সোর্স থেকে নিউট্রিনো দেখা যাচ্ছে। কিন্তু এখন আপাতত যা অবস্থা, যে আইস কিউব ডিটেক্টরে আমরা একটা কি দুটো সোর্স মোটামুটি একটা স্ট্যাটিস্টিক্যাল কনফিডেন্সে দেখতে পেয়েছি, 3 সিগমা 4 সিগমা, বাট নট 5 সিগমা ইয়েট, যেটা মানে ইজ কনসিডার্ড বেঞ্চমার্ক, যেটা হলে লোকে ক্লেম করে যে না একটা ডিসকভারি হয়েছে। কারণ আইস কিউব যদিও বড় ডিটেক্টর, প্রায় 1 কিলোমিটার কিউব, মানে 1 কিলোমিটার অন ইচ সাইড, ইট ইজ নট বিগ এনাফ। তো এখন ওই ডিটেক্টরটাকে আরও বড় করার চেষ্টা করা হচ্ছে, আরও অনেক গর্ত করে, আরও অনেক বেশি কেবল নামিয়ে, তাতে আরও পিএমটি লাগিয়ে এই ডিটেক্টর আরও 10 গুণ বড় করা হবে। এটা হবে নেক্সট 5-10 বছর ধরে। তারপর আমরা হয়তো আরও অনেক বেশি নিউট্রিনো দেখতে পাবো, এবং তার থ্রু দিয়ে আমরা বিভিন্ন যে নিউট্রিনো সোর্স, অ্যাস্ট্রোফিজিক্যাল সোর্স, সেটা অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াই হতে পারে, বা সেটা স্টার ফর্মিং গ্যালাক্সি হতে পারে, বা আরও অনেক রকম সোর্স আছে। কোন সোর্স থেকে বেশি নিউট্রিনো আসছে, কোন ডিরেকশন থেকে আসছে, কত এনার্জিতে আসছে, এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো, এবং আমরা জানতে পারবো যে কোথায়, মানে কোন কোন ধরনের অ্যাস্ট্রোফিজিক্যাল সোর্সে নিউট্রিনো বেশি তৈরি হয়। তো ইট উইল বিকাম
এ নিউ ফিল্ড অফ অ্যাস্ট্রোনমি। আচ্ছা, তো এই যে এই যে তুমি দুটো দিক বললে যে নিউট্রিনোর প্রথমটা যেটা বললে যে নিউট্রিনোর মাস বা সেই জাতীয় একটা প্রশ্ন রয়েছে, অনেকগুলো প্রশ্ন রয়েছে আবার এই অ্যাস্ট্রোনমি। তোমার নিজের গবেষণার ক্ষেত্রে তুমি যেটা কাজ করো এখন, তুমি একজন থিওরিটিক্যাল ফিজিসিস্ট, তুমি যে গবেষণা করো সেটা কি এই প্রশ্নগুলোর উপরেই তুমি কাজ করো না সেটা নিয়ে একটু বলবে? আচ্ছা, আমি এই নিউট্রিনো অ্যাস্ট্রোনমির দিকে অল্প কাজ করি, নিউট্রিনো ম্যাথস নিয়ে খুব বেশি আমি কাজ করিনি, যদিও প্রবলেমটা ইন্টারেস্টিং। তবে আমার একটা মেজর ফিল্ড অফ ওয়ার্ক হচ্ছে নিউট্রিনো অসিলেশন ইন সুপারনোভা। কারণ আমি একটা কথা একটু হয়তো সিম্পলিফাই করে বলেছি বলে বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যদিও নিউট্রিনো খুবই উইকলি ইন্টারঅ্যাক্টিং, নিউট্রিনোর মেটেরিয়াল অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ডে যে মেটেরিয়াল আছে তার সাথে ইন্টারাকশন হয়, কম হয় কিন্তু হয়। কিন্তু যখন বাইরের ব্যাকগ্রাউন্ড মেটেরিয়ালটা খুব বেশি ঘন, খুব ডেন্স, তখন এই ইন্টারাকশন হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। এবার সুপারনোভা এমন একটা এনভায়রনমেন্ট যেটা খুবই ডেন্স, সেখানে 1 সেন্টিমিটার কিউবের মধ্যে 10⁻35 খানা নিউট্রিনো থাকে, তো খুবই ডেন্স। তো তখন খুব মজার একটা জিনিস হয়, তখন এই যে নিউট্রিনো অসিলেশন, একটা নিউট্রিনো একদিকে যাচ্ছে অসিলেট করছে, সেটা তার পথে আরও অনেক নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনোর সাথে ইন্টারঅ্যাক্ট করে এবং তারাও অসিলেট করছে। তো তার মানে এই নিউট্রিনোর অসিলেশনটা যদি ঠিক করে ক্যালকুলেট করতে চাও, তাহলে অন্য সমস্ত নিউট্রিনোর অসিলেশনকে আগে ক্যালকুলেট করতে হবে, কিন্তু সেগুলো ক্যালকুলেট করতে গেলে এগুলোকে করতে হবে। তো ইট বিকামস আ কমপ্লিকেটেড নন লিনিয়ার প্রবলেম, যে একসাথে অনেকগুলো 10⁻35 খানা নিউট্রিনোর ইভলিউশন ক্যালকুলেট করতে হবে। এটা খুবই কমপ্লিকেটেড একটা নন লিনিয়ার প্রবলেম, এটাকে কালেকটিভ নিউট্রিনো অসিলেশন বলে, এবং এটার অনেক ইম্প্যাক্ট আছে অন দ্য ইভলিউশন অফ দ্য স্টার। মানে সুপারনোভাতে যে এই যে সুপারনোভাটা যে এক্সপ্লোড করে, তার মূল কারণই হচ্ছে যে নিউট্রিনোগুলো ভেতর থেকে বাইরের দিকে যখন যাচ্ছে, তার এনার্জিটা তারার মধ্যে তারা ডিপোজিট করে দেয় এবং সেই এনার্জিটাতেই স্টারটা এক্সপ্লোড করে। তো নিউট্রিনোর যে বিভিন্ন রকম নিউট্রিনো, তার এনার্জি কীভাবে বাড়ছে কমছে, তারা কোন দিকে যাচ্ছে, এটা ক্যালকুলেট করা খুব দরকারি যদি সুপারনোভা এক্সপ্লোশন আমরা ভালো করে বুঝতে চাই, এবং এখনও আমরা সেটা ভালো করে বুঝি না। তো সেই জন্য এই নিউট্রিনো অসিলেশনটা বোঝা খুব দরকার। কিন্তু নিউট্রিনো অসিলেশন এই ধরনের তারার মধ্যে এইরকম একটা কমপ্লিকেটেড নন লিনিয়ার ইকুয়েশন দিয়ে ডেসক্রাইব, যেটা আমরা এখনও সলভ করতে পারিনি কমপ্লিটলি। তো আমরা কিছু কাজ করেছি এই ফিল্ডে, কিছু খুব বেসিক জিনিসপত্র আমরা বুঝতে পেরেছি, কিন্তু এটা একটা বড় ফিল্ড অফ অ্যাক্টিভিটি যে সুপারনোভার মধ্যে নিউট্রিনো অসিলেশন কী করে হয়। এটা এটা খুবই বিস্ময়কর জিনিস যে এই যে কমপ্লেক্স সিস্টেম যেটা বলছে, একসাথে অনেক জিনিসকে আমাকে একসাথে বুঝতে হবে, তাদেরকে আলাদা করে বোঝা উচিত না, বোঝা যাবে না। তো সেইটা প্রকৃতিতে অনেক দেখা যায়। যেমন একটা খুব বড় উদাহরণ হচ্ছে, ধরো আমরা যখন এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, সেখানে ওই ঝাঁকটা তাদের নিজেদের মধ্যে বিভিন্ন রকম প্যাটার্নে অনেক সময় পাখি উড়ে যায়, সেই প্যাটার্নটা ধীরে ধীরে পাল্টাতে থাকে। এইটা বোঝার জন্য আবার নোবেল পুরস্কারও দেওয়া হয়েছে গত বছর প্যারিসিকে। হ্যাঁ, তো সেই জিনিসটা অ্যাস্ট্রোফিজিক্যাল স্কেলে তোমরা দেখছো। এক্স্যাক্টলি এই যে নিউট্রিনোগুলোর যে কালেকটিভ নিউট্রিনো অসিলেশন যেটা বললাম, তাতে এক্স্যাক্টলি এই ধরনের সিঙ্ক্রোনাইজেশন দেখা যায়। সিঙ্ক্রোনাইজেশন শব্দটা তুমি জানবে, কারণ এটা এক্স্যাক্টলি ওই এক ঝাঁক পাখির যে ফিজিক্স তার থেকে আসে। তো হ্যাঁ, এক্স্যাক্টলি, এবং এটা আরও ইন্টারেস্টিং কিছু ইম্প্যাক্ট আছে। যেমন এক হচ্ছে যে এই যে সমস্ত তারা, তাতে কি কি কেমিক্যাল এলিমেন্ট তৈরি হবে। মানে আমরা তো এটা জানি যে আমরা আমাদের আশেপাশে যে সমস্ত কেমিক্যাল এলিমেন্ট দেখতে পাই, সেটা আমাদের কি বলে ফুসফুসে অক্সিজেনই হোক, আর আমাদের হাড়ে ক্যালসিয়ামই হোক, বা রক্তে আয়রনই হোক, এই যে সমস্ত এলিমেন্ট, এগুলো কিন্তু সুপারনোভায় তৈরি হয়েছে, এগুলো আর কোথাও তৈরি হয় না। কিন্তু এই এলিমেন্টগুলো কতটা তৈরি হবে, এটা কিন্তু নিউট্রিনো দিয়ে ডিটারমাইন। কারণ ওই আবার রেডিও অ্যাক্টিভ কেমিক্যাল রেডিও অ্যাক্টিভিটির যে রিয়াকশানগুলো,
সেগুলো সমস্ত নিউট্রিনোর কত নিউট্রিনো আছে বা নেই সেটা দিয়ে এফেক্টেড হয়। তো এই নিউট্রিনো অসিলেশনটা সুপারনোভাতে কারেক্টলি যদি আমরা না বুঝতে পারি, আমরা প্রেডিক্ট করতে পারবো না বা আমরা ক্যালকুলেট করতে পারবো না যে একটা তারায় কতটা ক্যালসিয়াম তৈরি হচ্ছে বা কতটা আয়রন তৈরি হচ্ছে বা কতটা গোল্ড তৈরি হচ্ছে। সো দ্যাট ইজ অ্যানাদার পয়েন্ট। দারুণ দারুণ। আহ, ধরো আমাদের দর্শকদের মধ্যে আশা করি এমন অনেকে রয়েছে যারা স্কুলে পড়ছে বা কলেজে সবে উঠেছে, কলেজে পড়ছে, সবে কোয়ান্টাম মেকানিক্স হয়তো শিখছে। তো তাদের মধ্যে কেউ যদি ধরো আসতে চায় নিউট্রিনো গবেষণার ক্ষেত্রে, তো তাদেরকে তুমি কি বলবে, মানে ঠিক কোন পথে নিউট্রিনো গবেষণা করতে আসা যায়? আচ্ছা, মানে আমরা যেটা ডিসকাস করলাম যে নিউট্রিনো ফিল্ডটা তো মানে খুবই ডাইভার্স, খুবই বড়। তাতে ঠিক যেমন তাত্ত্বিক মানে থিওরিটিক্যাল ফিজিক্স করার একটা অপরচুনিটি আছে, অ্যাস্ট্রোফিজিক্স করার অপরচুনিটি আছে, আবার যারা এক্সপেরিমেন্টাল সাইড থেকে নিউট্রিনোতে ঢুকছে সেখানে ইঞ্জিনিয়ারিং, ডিভাইস ম্যানুফ্যাকচারিং, ডিটেকশন টেকনোলজি, স্ট্যাটিস্টিক্স, তো বিভিন্ন রকম জিনিসের ইউটিলিটি আছে নিউট্রিনো ফিজিক্স ফিল্ডে, অ্যাস্ট্রোফিজিক্স ফিল্ডে। তো যারা একটু ফিজিক্স সাইড থেকে আসছে তারা অবশ্যই পার্টিকেল ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স এইগুলো পড়াশোনা করে নিউট্রিনোতে ঢুকতে পারে। আবার যারা একটু ইঞ্জিনিয়ারিং সাইড থেকে আসছে তারা ডিটেকশন টেকনোলজি, ডিভাইস ম্যানুফ্যাকচারিং এই সমস্ত দিক থেকে ঢুকতে পারে এবং এই ফিল্ডে কন্ট্রিবিউট করতে পারে। এবং যারা ম্যাথামেটিক্স বা কম্পিউটার সায়েন্স বা স্ট্যাটিস্টিক্স এই সমস্ত ফিল্ড থেকে আসছে তাদেরও এখানে খুব মানে যোগ দেওয়ার জায়গা আছে, কারণ প্রচুর কোডিং, খুব ইন্টারেস্টিং ধরনের মেশিন লার্নিং ইত্যাদির ইউটিলিটি আছে এই ফিল্ডে। তো বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড থেকে নিউট্রিনো ফিজিক্সে ঢোকা যায়। তুমি যে ইঞ্জিনিয়ারিংয়ের কথাটা বললে, এটা একটা খুব সুন্দর প্রসঙ্গ আনলে, কারণ আমরা যদি বিজ্ঞানের ইতিহাসটা দেখি সেখানে দেখতে পাই যে এমন অনেক প্রশ্ন যেটা শুনে মনে হবে যে এটা তো কেবলমাত্র মানুষের কৌতূহল মেটানোর প্রশ্ন বা কিউরিওসিটি থেকে প্রশ্ন, একদম তাত্ত্বিক প্রশ্ন, কিন্তু সেইটাই যখন আমরা পরীক্ষা নিরীক্ষা করতে সেইটার থ্রু দিয়ে এমন অনেক প্রযুক্তি বা টেকনোলজি তৈরি হয় যে টেকনোলজি নানানভাবে মানব কল্যাণে কাজে লাগে, মেডিকেল ইমেজিং করতে লাগে, বা আমরা অনেক উদাহরণ দেখেছি সেরকম। তো এই নিউট্রিনো, এই যে ফিজিক্স, এই যে পরীক্ষাগুলোর কথা বললে, তার কি কোনো ডিরেক্ট মানুষের সমাজে অ্যাপ্লিকেশন দিক থেকে সেরকম কোনো অবদানের কথা তুমি বলতে পারো? হ্যাঁ, মানে একটা পরোক্ষভাবে যেটা সারাক্ষণই হচ্ছে সেটা হচ্ছে যে এই যে নিউট্রিনো এক্সপেরিমেন্টগুলো, এগুলো তো খুবই অ্যাডভান্সড ধরনের এক্সপেরিমেন্ট। সেই প্রত্যেকটা এক্সপেরিমেন্টে নতুন নতুন ধরনের টেকনোলজি, নতুন নতুন ডিভাইস, নতুন ইলেকট্রনিক্স, নতুন ধরনের সফটওয়্যার, নতুন ধরনের স্ট্যাটিস্টিক্যাল মেথড, এই সমস্ত জিনিস ইজাদ করা হচ্ছে। সারাক্ষণ লোকে নতুন নতুন জিনিস করছে, তা না হলে অ্যাকচুয়ালি এই নিউট্রিনো এক্সপেরিমেন্টগুলো কাজই করবে না, মানে এই ধরনের ডেভেলপমেন্টগুলো যদি না হয়। তো এই যে ডেভেলপমেন্টগুলো এক্সপেরিমেন্টের জন্য তৈরি হচ্ছে, এইগুলো কিন্তু তারপর আবার অন্য সমস্ত ফিল্ডে ছড়িয়ে পড়ছে। তো এটা কিন্তু শুধু নিউট্রিনোতেই যে তারপরে থাকছে তা নয়। এই যে ইলেকট্রনিক্স, এই যে স্ট্যাটিস্টিক্স, এই যে ডিভাইসগুলো, এগুলো সমস্ত জায়গায় কাজে লাগছে। এই যে ধরো আইস কিউব যেটা অ্যান্টার্কটিকায় গিয়ে পিএমটি এভাবে কাজ করছে, তাতে আমরা লো টেম্পারেচারে কী করে ইলেকট্রনিক্স রান করতে হয় এগুলো আমরা শিখছি, এবং সেগুলো অন্যান্য জায়গায় তখন কাজে লাগছে। কারো ধরো মানে সাইবেরিয়ায় কিংবা লাদাখে, যেখানে খুব কম টেম্পারেচার, -40 ডিগ্রি টেম্পারেচারে কী করে ব্যাটারি কারেক্টলি ডিপ্লয় করতে হয়, যেটা খুব চট করে ডিসচার্জ করে যাবে না। এই ধরনের টেকনোলজিগুলো নিউট্রিনো ফিজিক্স থেকে আসতে পারে। আচ্ছা, আর একটা খুব ডিরেক্ট অ্যাপ্লিকেশন যেটা খুব রিসেন্টলি দেখা দিচ্ছে, সেটা হচ্ছে ফর মনিটরিং অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টরস অ্যান্ড নিউক্লিয়ার ওয়েপন্স। যে আজকাল তো আমরা জানি যে সবাই ভাবছে যে কী করে সাস্টেনেবলি
এনার্জি প্রডিউস করা যায়। শুধুই ফসিল ফুয়েল বার্ন করলে তো আর চলবে না, কারণ পলিউশন খুব বেশি হবে এবং ইভেনচুয়ালি আমরা পেট্রোলিয়াম বা কয়লা আমাদের কাছে যথেষ্ট থাকবে না। তো তখন আমরা কি করব? তো উইন্ড এনার্জি বা হাইডেল এনার্জি এগুলো তো আছেই, সোলার এনার্জি এগুলো তো আছেই, কিন্তু তার সঙ্গে আছে নিউক্লিয়ার এনার্জি, যে নিউক্লিয়ার ফিশন করে, ইউরেনিয়াম ফিশন করে তার থেকে যে এনার্জি বেরোয় সেই এনার্জি দিয়ে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি। তো এই জন্যই নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এই যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলো, এগুলোর অপারেশন ক্যান বি মনিটরড ইউজিং নিউট্রিনো ডিটেক্টর। কারণ এই রিঅ্যাক্টরগুলোর পাশে যদি ছোট সাইজের নিউট্রিনো ডিটেক্টর বসানো হয়, তারা দেখতে পাবে যে রিঅ্যাক্টরটা কি ঠিক রেটে কাজ করছে কিনা, ঠিক পরিমাণ নিউক্লিয়ার রিঅ্যাকশন করছে কিনা, কম করছে বেশি করছে, কি ফাইনাল কেমিক্যাল এলিমেন্ট তৈরি হচ্ছে, এগুলো নিউট্রিনো ডিটেক্টর দিয়ে বোঝা যায়। এবং আরেকটু টেকনিক্যাল একটা যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে এই রিঅ্যাক্টরগুলোকে ঠিকভাবে অপারেট করা হচ্ছে কিনা। কেউ যদি মানে ইন্টারন্যাশনাল নর্মসের উল্টো দিকে গিয়ে নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করার চেষ্টা করছে যেখানে তার করার কথা নয়, সেইটা আবার এই নিউট্রিনো ডিটেক্টর দিয়ে বোঝা যেতে পারে। তো বেশ কিছু জায়গায় এটা প্রপোজ করা হয়েছে এখন, দ্যাট নিউট্রিনো রিঅ্যাক্টরস, নিউট্রিনো ডিটেক্টরস বি ইউজড অ্যাজ আ মনিটরিং টুল ফর নিউক্লিয়ার রিঅ্যাক্টরস ফর পিসফুল পারপাস, যে যাতে সেটাকে কোনোভাবে কেউ অ্যাবিউজ না করে। তো এই ধরনের বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে, সিকিউরিটি অ্যাপ্লিকেশনস আছে। নাইস। আন্টার্কটিকাতে এই পরীক্ষার কথা যে বললে, নিউট্রিনো পরীক্ষা, আন্টার্কটিকায় স্টেশনগুলো একদমই ঠিক যে শুধুমাত্র কম তাপমাত্রায় কী করে ইলেকট্রনিক্স কাজে লাগে সেটা নয়। যেমন কিছুদিন আগে দেখছিলাম একটা বড় এয়ারক্রাফট, সেই এয়ারক্রাফটকে ওখানে ল্যান্ড করাচ্ছে, মানে সেটাও একটা এভিয়েশনের জগতে একটা মাইলস্টোন, যে আন্টার্কটিকার ওই বরফের তৈরি করা রানওয়ের উপরে একটা বড় জাম্বো একটা জেট ল্যান্ড করছে। তো সেই যেই এক্সপেরিমেন্টগুলো নানান দিকে, প্রযুক্তিগত দিকে তাদের লিমিটটাকে পুশ করছে এক্সপেরিমেন্ট। টেকনোলজিক্যাল লিমিটগুলো পুশ করা হচ্ছে বিভিন্ন দিকে। যেমন আরেকটা জিনিস যেটা জানা যাচ্ছে হচ্ছে এই আইসক্রিম এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে, যে বরফের ট্রান্সপারেন্সি কত ওই ধরনের মানে জায়গায়, এবং সেটা দিয়ে ক্লাইমেট চেঞ্জ ইত্যাদির রিসার্চ করা যায়। কারণ 3 কিলোমিটার ধরে যেই বরফটা জমেছে তাতে কখন কি বলে ভলক্যানিক ইরাপশনের জন্যে অ্যাশ ডিপোজিট হয়েছে, কখন রিলেটিভলি কোয়াইট একটা পিরিয়ড ছিল জিওলজিক্যালি, এই সমস্ত ইনফরমেশান ওই যে অ্যান্টার্কটিক আইসটার প্রপার্টি স্টাডি করে জানা যাচ্ছে। এবং সেটা এই জন্যে জানা যাচ্ছে যে আমরা নিউট্রিনো এক্সপেরিমেন্টটা করছি, এবং সেটা করতে গিয়ে আমরা সেই আইসটার বিষয়ে জানতে পেরেছি। তো এই ধরনের অনেক সাইড ইউটিলিটিস আছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি বিজ্ঞানী ও বিজ্ঞান প্রেমী দ্বারা পরিচালিত মাতৃভাষায় বিজ্ঞান প্রসারের একটি অব্যবসায়িক প্রয়াস বিজ্ঞান.org.in। বিজ্ঞান যারা ভালোবাসে বা ভয় পায় তাদের জন্য। এই পর্বটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে সবার সঙ্গে ভাগ করে নিন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত। পরের ভিডিও প্রকাশের নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।